আজ আমরা আলোচনা করব এসআর অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন। মূলত একটি তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। এই আইনটি মূলত দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এসআর অ্যাক্ট বাস্তবায়িত হয় আমাদের সিভিল ল এখানে 1908 সালের আইন অনুসারে। 1908 সালের সিভিল কোড অ্যাক্টের অধীনে আমাদের যে সিভিল প্রসিজিওর অ্যাক্ট, এই প্রসিজিওর অ্যাক্ট যে পদ্ধতিগত আইন বা দেওয়ানি যে পদ্ধতিগত আইন, এই দেওয়ানি আইনের মধ্য দিয়েই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কার্যকারিতা শুরু হয় বা মামলা দায়ের হয়। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা দায়ের হয় মূলত আমাদের সিভিল প্রসিজিওর অ্যাক্টের অধীনে, অর্থাৎ 1908 সালের দেওয়ানি কার্যবিধির অধীনে। দেওয়ানি কার্যবিধির সাথে সুনির্দিষ্ট প্রতিকারের যে সম্পর্ক, ঠিক একই সম্পর্ক ফৌজদারি কার্যবিধির সাথে আমাদের দণ্ডবিধির, অর্থাৎ 1860 সালের দণ্ডবিধি আইন, পেনাল কোড যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে আমাদের সিআরপিসি বা দি ক্রিমিনাল প্রসিজিওর অ্যাক্ট 1898, অর্থাৎ 1898 সালের যে ফৌজদারি কার্যবিধির সাথে আমাদের যে দণ্ডবিধি 1860 সালের সম্পর্ক। অর্থাৎ 1860 সালের যে দণ্ডবিধি কার্যকরী হয় আমাদের ফৌজদারি কার্যবিধির অধীন, অর্থাৎ এখানে 1898 সালের যে কার্যবিধি আছে তার মাধ্যমে আমাদের যে পেনাল কোড, এই যে শাস্তির বিধান কার্যকরী হয়ে থাকে। তাহলে 1860 সালের পেনাল কোডের সাথে আমাদের 1898 সালের যে ফৌজদারি কার্যবিধির যে সম্পর্ক, ঠিক একই সম্পর্ক হচ্ছে আমাদের এসআর অ্যাক্ট 1877-এর সাথে আমাদের 1908 সালের সিভিল প্রসিজিওর অ্যাক্টের, অর্থাৎ দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্ক। আমাদের যে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পর্ক যেরূপ সম্পর্ক আমাদের দণ্ডবিধির সাথে আমাদের ফৌজদারি কার্যবিধির। ফৌজদারি কার্যবিধির অধীনে ফৌজদারি মামলা বা এখানে যে শাস্তিমূলক মামলা, মূল মামলা দায়েরের ক্ষেত্রে কোনো সময়সীমা নাই, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট এখানে প্রযোজ্য। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো মেয়াদে আমরা ফৌজদারি মূল মামলা দায়ের করতে পারি। কিন্তু আপিলের ক্ষেত্রে বা পিটিশনের ক্ষেত্রে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা আবেদনের ক্ষেত্রে এখানে লিমিটেশন অ্যাক্ট কার্যকরী হবে। অর্থাৎ আপিলের ক্ষেত্রে কিন্তু এটা লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য। শুধু মূল মামলা দায়েরের ক্ষেত্রে এখানে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয়। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, অর্থাৎ আমরা ফৌজদারি কার্যবিধির অধীনে যে পেনাল কোডের যে মামলা দায়ের করব, মূল মামলার ক্ষেত্রে কোনো লিমিটেশন অ্যাক্ট নেই, অর্থাৎ তামাদি আইন এখানে নেই। যে কোনো বয়সে, যে কোনো সময় মামলা দায়ের করা যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার মামলা আমাদের অনেক বছর পরে, প্রায় 50 বছর পরে এসে সেই মামলাটা দায়ের হয় এবং তার বিচার কার্য সম্পন্ন হয়। ঠিক তেমনি করে অনেক মামলা আছে যে পরবর্তীতে দায়ের হয় এবং সেটা যে কোনো সময় দায়ের হতে পারে। মূল ফৌজদারি মামলা, অর্থাৎ পেনাল কোর্টের অধীন বা পেনাল কোর্টের যে মামলা, দণ্ডবিধির যে মামলা, যা ফৌজদারি কার্যবিধির অধীনে মূল মামলা, যে কোনো সময়, যে কোনো মেয়াদে হতে পারে। কিন্তু আপিলের ক্ষেত্রে বা দরখাস্তের ক্ষেত্রে এটা অবশ্যই লিমিটেশন অ্যাক্টের ভিতরে করতে হবে। আমাদের যে এসআর অ্যাক্টের মামলা, এই এসআর অ্যাক্টের মামলাগুলো বা এখানে মোকদ্দমা, একটা কথা এখানে পরিষ্কার হওয়া দরকার। স্যুট, SUIT, স্যুট মানে হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা, এবং কেস, CASE, কেস, এটা হচ্ছে ফৌজদারি বা এখানে দণ্ডবিধির যে কেস বা এখানে
যে আমাদের পেনাল কোড, এই পেনাল কোডের যে মামলা যা সিআরপিসির আন্ডারে হয়ে থাকে, এটাকে কেস বলে। এটাও মামলা বা মোকদ্দমা, কিন্তু ফৌজদারি মোকদ্দমা বা ফৌজদারি মামলা। আর দেওয়ানি মামলা বা দেওয়ানি মোকদ্দমা। তাহলে দেওয়ানি মামলা এবং দেওয়ানি মোকদ্দমা, ফৌজদারি মামলা, ফৌজদারি মোকদ্দমা, অর্থাৎ ফৌজদারি কথাটা যুক্ত থাকলে সেটা হয়ে যাবে ক্রিমিনাল কেস। আর যেটা যদি সেখানে দেওয়ানি কথা যুক্ত থাকে সেটা হয়ে যাবে আমাদের সিভিল কেস। আর সিভিল কেসগুলোকে ইংরেজিতে বলা হয় স্যুট। স্যুট, SUIT, স্যুট মানে হচ্ছে সিভিল মামলা বা এখানে দেওয়ানি প্রকৃতির মামলা। সুতরাং মোকদ্দমা মামলা এটা ফৌজদারি ক্ষেত্রেও প্রযোজ্য এবং দেওয়ানি ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র এই মামলা বা মোকদ্দমার পূর্বে একটা দেওয়ানি কথাটা যুক্ত হতে হবে এবং একটা ফৌজদারি কথাটা যুক্ত হলে সেটা ফৌজদারি মামলা হবে। তাহলে স্যুট এটা সবসময়ের জন্যই দেওয়ানি প্রকৃতির মামলা। কেস এটা হবে আমাদের ফৌজদারি প্রকৃতির মামলা বা মোকদ্দমা। আমরা অবশ্যই এটা কিছুটা বুঝতে পেরেছি যে কেস এবং স্যুটের মধ্যে পার্থক্যটা কি। অর্থাৎ একটা হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা স্যুট, আর কেস হচ্ছে এখানে যে ফৌজদারি বা ক্রিমিনাল প্রকৃতির মামলা। এখানে দণ্ডবিধির অধীনে হয়ে থাকে, দণ্ডবিধির মামলা। তো আমাদের এই যে এসআর অ্যাক্টের যে কত সময়ের ভিতরে এই মামলাটা দায়ের করতে হবে, এই বিষয়টা এখানে আলোচ্য বিষয়। আমাদের যে কয়টা ধারা আছে, ধারার ভিতরে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা ধারা নিয়ে আলোচনা করছি। যেমন সেকশন 8 এসআর অ্যাক্টের, এখানে স্থাবর সম্পত্তি বা ইমুভেবল প্রপার্টি যে পুনরুদ্ধারের মামলা অথবা সত্য সাব্যস্ত মামলা, এখানে টাইটেল স্যুট, এটা দায়ের করতে গেলে 12 বছরের মধ্যে করতে হয়। অর্থাৎ টাইটেল স্যুটের মামলা বা এখানে সত্য পুনরুদ্ধারের মামলা, এখানে যে আইডেন্টিটির মামলা, এই যে সম্পত্তির যে স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার, পুনর্দখল বা পুনরুদ্ধার, এই মামলাটি সাধারণত এখানে 8 সেকশন 8 এসআর অ্যাক্ট এবং এখানে যে তামাদির মেয়াদ, এটা গণনা করা হয় অনুচ্ছেদ 142 142 ধারায়। এবং এই মামলাটি সাধারণত আমাদের যে দেওয়ানি কার্যবিধির অধীনে 42 ধারা অনুসারে এই মামলাটি দায়ের হয়ে থাকে। অর্থাৎ 8, 42 এবং 142 142 অনুচ্ছেদ এবং দেওয়ানি মামলার যে আমাদের 42 ধারায় এবং সেকশন 8-এ এটা বর্ণনা করা আছে, সেই অনুসারে এই মামলাটি দায়ের হয়ে থাকে। আমাদের এরপরে যে মামলাটা আর কথা আমরা সময় কীভাবে দায়ের করব, সেটা হচ্ছে 9 ধারার মামলা, সেকশন 9 এসআর অ্যাক্ট। এখানে বলা হয়েছে যে স্থাবর সম্পত্তির যে শুধুমাত্র দখল পুনরুদ্ধার, এখানে কিন্তু সত্য কথাটা নাই, অর্থাৎ টাইটেল কথাটা থাকবে না, এখানে পজিশন বা এখানে তার প্রসেস বা পজিশন, এই পজিশন বা এখানে দখল পুনরুদ্ধার, শুধুমাত্র দখল পুনরুদ্ধার যখন হবে এটা 9 ধারার মামলা হয়। এই মামলাটি সাধারণত আমাদের বেদখল হওয়ার 6 মাসের ভিতরে, উইথিন 6 মান্থস আমাদের এই মামলাটি দাখিল করতে হয়। এবং এই মামলাটি কিন্তু সরকারের বিরুদ্ধে দাখিল করা যাবে না। সরকারের বিরুদ্ধে সাধারণত এই ধরনের মামলা গ্রহণীয় নয়। তবে এই মামলার ক্ষেত্রে আপিল হয় না। এই দখল পুনরুদ্ধারের মামলায়, শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, এখানে তবে রিভিশন করা যায়। কি করা যায়? রিভিশন করা যায়, তবে এখানে আপিল করা যায় না। আর সরকারের বিরুদ্ধে এই 9 ধারায় কোনো মামলা করা যায় না। উচ্ছেদের ক্ষেত্রে বা দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তো আমাদের যে বিষয়টা এখানে আসছে যে আমরা লিমিটেশন অ্যাক্টের অধীনে এসআর অ্যাক্টের যে মামলাগুলো আছে, যে কার্যপ্রণালীগুলো আছে, সেগুলো আমরা কিভাবে করতে পারি। সাধারণত আমরা জানি পিকুনিয়ারি যে ফাংশনস, অর্থাৎ আর্থিক ফাংশন, এখানে যে অর্থের দ্বারা মূল্য নির্ধারণ করা হয়, অর্থাৎ অর্থের সাথে সম্পর্কযুক্ত মামলা কতদিনের মধ্যে করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এখানে।
আমাদের এখানে ক্ষতিপূরণ, তারপরে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় মুচলেকা, অনেক সময় আমাদের যে বিভিন্ন ধরনের যে ক্ষতির সম্ভাবনা থাকে, আর্থিক ক্ষতি। আ এখানে এই আর্থিক ক্ষতি বা অর্থ সংশ্লিষ্ট যে সমস্ত মামলা হয়, এই মামলাগুলো কত সময়ের ভিতরে হবে এবং কিভাবে হবে সেই নিয়ে আমরা আলোচনা করব এখন। চেকের টাকা, সুদের টাকা, ঋণের টাকা, তারপরে এখানে বিনিয়োগের টাকা, এখানে আ এই যে বিভিন্ন ধরনের যে আর্থিক লেনদেন, ধার দেনা, আ পাওনা, দেনা-পাওনা, এই আ এই হিসাব, এইগুলোর যখন আ আ দাবি নিয়ে মামলা করা হয়, এটার মেয়াদ থাকে ৩ বৎসর। অর্থাৎ ৩ বছরের মধ্যেই এই মামলাটা আমাদের করতে হয় এবং এখানে লক্ষণীয় যে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা, যদিও এখানে টাকার সম্পর্ক আছে, স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ৩ বছর হবে। অর্থাৎ স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা, যেমন রাস্তার আ মামলা, কোনো রাস্তার কোনো ক্ষতিপূরণের মামলা, এখানে জলপ্রবাহের কোনো ক্ষতিপূরণের মামলা যখন হয়, কোনো স্থায়ী সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা, এটা ৩ বছরের মধ্যে করতে হয়। কিন্তু অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা, এটা সাধারণত ১ বছরের মধ্যে করতে হয়। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের যেমন কোনো মালামাল সরবরাহে বা ডেলিভারিতে যদি লেট হয়ে যায়, যদি গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই মামলা করতে গেলে, তার বিরুদ্ধে কোনো মামলা করতে গেলে ১ বছরের মধ্যে করতে হয়। অর্থাৎ কোনো মালামাল, অর্থাৎ অস্থায়ী সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি ক্ষেত্রে যদি আমরা ক্ষতিপূরণের মামলা করি, তাহলে ১ বছরে করতে হবে। আর স্থায়ী সম্পত্তিতে ক্ষতিপূরণের মামলা করলে আমাদের ৩ বছর সময় পাবো আমরা। ৩ বছরের ভিতরে মামলা দায়ের করতে হবে। তো এই মামলাগুলো সাধারণত যেমন চুক্তি, কোনো চুক্তি যখন ভঙ্গ হয়, এই চুক্তি ভঙ্গের ক্ষেত্রে বা চুক্তি আমি যদি এখানে এই চুক্তি সম্পর্কিত বা চুক্তি ভঙ্গ সম্পর্কিত কোনো মামলা করতে চাই, তাহলে আমাদের ৩ বছরের ভিতরে হবে। অর্থাৎ চুক্তি ভঙ্গ, চুক্তি প্রত্যাহার, এই মামলাগুলো হবে ৩ বছরের ভিতরে। তবে রেজিস্ট্রি চুক্তি যদি হয়, তাহলে সেই মামলা হবে ৬ বছরের ভিতরে। লক্ষণীয় যে চুক্তি ভঙ্গ, চুক্তি প্রত্যাহার, এগুলো যখন হয়, এই মামলা হবে ৩ বছরের ভিতরে। কিন্তু যদি রেজিস্ট্রি চুক্তি হয়, তাহলে এই চুক্তির মামলা করতে হবে ৬ বছরের। আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে যদি তামাদি আইনে কোনো আ সময়ের কথা উল্লেখ না থাকে, মামলা দায়েরের কোনো সময়ের কথা উল্লেখ না থাকে, তাহলে সেই সব ক্ষেত্রে 6 ইয়ার্সের ভিতরে, অর্থাৎ ৬ বছরের ভিতরে মামলা করতে হবে। এই বিষয়টা মনে রাখা দরকার। অনেক সময় উল্লেখ থাকে যেখানে তামাদির মেয়াদ নেই, সেখানে কত সময়ের ভিতরে মামলা দায়ের করতে হবে। আমরা এটা জানি যে ৬ বছরের ভিতরে, যদি উল্লেখ না থাকে ৬ বছরের ভিতরে মামলা দায়ের করতে হবে। তাহলে চুক্তি বাতিল, চুক্তি সংশোধন, এই চুক্তি সংশোধন বা চুক্তি বাতিলের ক্ষেত্রে, চুক্তি পরিবর্তনের ক্ষেত্রে আমরা ৩ বছর সময় পাব। তবে রেজিস্ট্রি চুক্তির ক্ষেত্রে আমরা সময় পাব ৬ বছর। সেকশন 12 অর্থাৎ এসআর অ্যাক্টের ১২ ধারায় আমাদের স্থাবর বা এখানে যে অস্থাবর সম্পত্তি যাই হোক না কেন, এটার যে বাতিল, স্থাবর বা অস্থাবর সম্পত্তি বাতিল নয়, অর্থাৎ স্থাবর বা অস্থাবর সম্পত্তির বাতিল নয়, এটা কার্যকরকরণ, অর্থাৎ বাতিল হবে না, এটা কার্যকরণ করা হবে বা প্রবল করা হবে। চুক্তি প্রবলের মামলা বা এই চুক্তি প্রবলের মামলার ক্ষেত্রে আমাদের যে তামাদি আইনের ১১৩ অনুচ্ছেদে এখানে আমরা সময় পাব ১ বছর। অর্থাৎ চুক্তি প্রবলের মামলা সেকশন এসআর অ্যাক্টের যে 12 সেকশন, অর্থাৎ ১২ ধারায় বর্ণনা করা আছে যে তামাদি আইনের ১১৩ অনুচ্ছেদ অনুসারে যে চুক্তি প্রবলের মামলা, স্থায়ী বা অস্থায়ী সম্পত্তি, চুক্তি প্রবলের মামলার ক্ষেত্রে আমরা সময় পাবো এখানে ১ বছর। অর্থাৎ কোনো লেনদেন বা আমাদের দলিল চুক্তি, কোনো চুক্তির যে বিষয়,
কোনো লেনদেনের ক্ষেত্রে চুক্তি, দলিল চুক্তির ক্ষেত্রে, স্থাবর অস্থাবর সম্পত্তি যাই হোক না কেন, চুক্তি প্রবলের মামলা আমাদের করতে হবে 1 বছরের ভিতরে। অর্থাৎ এসআর অ্যাক্টের 12 ধারায় এবং তামাদি আইনের 113 অনুচ্ছেদ অনুসারে চুক্তি প্রবলের মামলা, চুক্তি বাস্তবায়নের মামলা, চুক্তির যে কার্যকরণের মামলা, এখানে স্থাবর কিংবা অস্থাবর হোক না কেন আমাদের 1 বছরের মধ্যে করতে হবে। কোনো চুক্তি রদ, রহিত, প্রত্যাখ্যান, বাতিল ইত্যাদি যদি করা হয়, তাহলে আমাদের সাধারণত কোনো চুক্তি রদ, রহিত যদি আমরা করি, তাহলে 1 বছরের মধ্যে করতে হবে। এটা আমাদের রদ, রহিতের যে বিষয়টা আলোচনা করা আছে এসআর অ্যাক্টের 35 ধারায় এবং আমাদের যে তামাদি আইনের অনুচ্ছেদ হচ্ছে 114 অনুচ্ছেদ। তামাদি আইনের 114 অনুচ্ছেদ এবং এসআর অ্যাক্টের আমাদের এখানে সাধারণত 35 ধারায় এই আলোচনাটা করা হয়েছে যে কোনো চুক্তি রদ, রহিত, বাতিল ইত্যাদি করতে গেলে এটা তামাদির মেয়াদ হবে এখানে 1 বছর। কিন্তু দলিল যদি বাতিল করতে হয় তাহলে কিন্তু এটা মেয়াদ হবে 3 বছর। দলিলের ক্ষেত্রে 3 বছর। এখানে দলিল যদি আমাদের রদ, রহিত করতে হয় এই মামলা করতে হবে আমাদের 3 বছরের ভিতরে। চুক্তি বাতিলের যে ধারা সেটা হচ্ছে 35 ধারা এসআর অ্যাক্টের এবং এই চুক্তি বাতিলের যে অনুচ্ছেদ এটা হচ্ছে 114 অনুচ্ছেদ। 114 অনুচ্ছেদ অনুসারে এবং এসআর অ্যাক্টের যে ধারা 35 ধারা অনুসারে চুক্তি বাতিল, রদ ইত্যাদি এর ক্ষেত্রে আমরা সময় পাব 1 বছর। কিন্তু যদি দলিল বাতিল হয় তাহলে এটা হবে সাধারণত 39 ধারায় এবং 39 ধারায় এই দলিল বাতিল করতে গেলে আমাদের যে তামাদি আইনের 91 এবং 93 অনুচ্ছেদ আমাদের অনুসরণ করতে হবে। 91 এবং 93 অনুচ্ছেদ লিমিটেশন অ্যাক্টের এই অনুচ্ছেদে বর্ণিত ব্যাখ্যা অনুসারে আমাদের এখানে 39 সেকশন এসআর অ্যাক্ট অর্থাৎ 39 ধারার দলিল বাতিলের যে মেয়াদ এটা সাধারণত 3 বছরের। 3 বছরের ভিতরে এই দলিল বাতিলের জন্য আমাদের মামলা এটা দলিল বাতিল, রদ, বিলোপ এর জন্য আমাদের 3 বছরের ভিতরে মামলা করতে হবে এখানে এসআর অ্যাক্টের 39 ধারায় এবং আমাদের যে লিমিটেশন অ্যাক্টের সাধারণত এখানে 91 এবং 93 অনুচ্ছেদ অনুসারে। ওআরএসটিকৃত আমাদের যে দলিল, এই ওআরএসটিকৃত দলিলের যদি বাতিলের মামলা করতে হয় এটা সাধারণত আমরা 6 বছরের ভিতরে করে থাকি। এখানে তামাদি আইনের তামাদি আইনের যে অনুচ্ছেদ আছে 120 অনুচ্ছেদ 120 আর্টিকেল 120 আন্ডার আর্টিকেল 120 অনুসারে লিমিটেশন অ্যাক্টের এই মামলা দায়েরের মেয়াদ 6 বছর। আরেকটা বিষয় আছে যেখানে উল্লেখ থাকে না অর্থাৎ কখনো মেয়াদ উল্লেখ নাই, এটাও 120 অনুচ্ছেদ অনুসারে অর্থাৎ 120 আর্টিকেল আন্ডার সেকশন 120 সেকশন নট আর্টিকেল ইয়েস আর্টিকেল 120 আন্ডার লিমিটেশন অ্যাক্ট 1908 এখানে 1908 সালের যে তামাদি আইন এই তামাদি আইনের অধীনে অনুচ্ছেদ 120 অর্থাৎ 120 অনুচ্ছেদ অনুসারে যে মামলার কোনো মেয়াদ নেই বা এখানে সময়সীমা নেই এটা 6 বছরের মধ্যে করতে হবে। আমাদের এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের যে চিরস্থায়ী যে নিষেধাজ্ঞা পারপিচুয়াল যে ইনজাংশন এবং টেম্পোরারি ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন, এই টেম্পোরারি ইনজাংশন এবং এখানে পারপিচুয়াল ইনজাংশন যেটা এবং টেম্পোরারি ইনজাংশন, অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার মামলার কোনো মেয়াদের কথা এখানে ব্যাখ্যা দেওয়া নাই। সে কারণে এই মামলাগুলো সাধারণত 6 বছরের ভিতরে করতে হয়। এখানে উইথিন 6 ইয়ার্স আমাদের এই মামলাগুলো দাখিল করতে হবে।
যেহেতু এবং এখানে কোনো উল্লেখ নাই যে কত সময়ের ভিতরে করতে হবে। সুতরাং আমাদের ধরে নিতে হবে এর মেয়াদ ৬ বছর পর্যন্ত এবং বর্ণনা করা আছে আমাদের যে লিমিটেশন অ্যাক্টের ১৯০৮ সালের যে লিমিটেশন অ্যাক্ট, এই অ্যাক্টের যে অনুচ্ছেদ, সে অনুচ্ছেদ আছে ১২০ অনুচ্ছেদে আমরা ৬ বছরের ভিতরে এই মামলাগুলো দায়ের করতে হবে। সুতরাং ঘোষণামূলক মামলা, নিষেধাজ্ঞার ঘোষণা, এখানে স্থায়ী অস্থায়ী যাই হোক না কেন, এখানে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা, এগুলো আমরা সাধারণত দায়ের করব ৬ বছরের ভিতরে। আর্টিকেল 120 এখানে আন্ডার লিমিটেশন অ্যাক্ট 1908 অর্থাৎ 1908 অনুসারে ১৯০৮ সালের যে তামাদি আইন অনুসারে ১২০ অনুচ্ছেদের মাধ্যমে ৬ বছরের ভিতরে যাদের কোনো মেয়াদের কথা উল্লেখ নেই সেই মামলাগুলো দাখিল করতে হবে। তো আমাদের এই ইম্পর্টেন্ট সেকশনগুলো অবশ্যই মনে রাখা উচিত এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। I am a student. I am going to learn something about law subject. It is very difficult for me to acquire knowledge. As a law student, I am trying to help the students, those who are going to sit for the MCQ exam or other exams. I am a candidate and I am going to sit for the exam. So there may be some wrong. My spelling and my utterance is not so sound and correct. So you are requested to identify my wrong and my error if there is something. So this education system, I hope that it will be helpful to the poorest student, those who are going to sit for the next exam relating to law subject, law student. I am Khokon Chandra Mondol. I am triple masters and I have completed masters of law from FF University, India. So I am going to help the poorest student, those who are going to sit for the law exams, but they do not have the enough money to spend for this education. So I hope that my video will be helpful to them. Needs no telling. Wishing your happy life. No more. Tonight I am going to stop my video. Thank you for all.